মৌসুম শুরু হচ্ছে, আর তার মানে শুরু হচ্ছে প্রচুর আনন্দের সময়। বেড়াতে যাওয়া, পিকনিক করা, ভালো ভালো খাওয়া দাওয়া। আর তাই এই ফেস্টিভ সিজনটা যাতে আপনাদের দারুণ ভাবে শুরু হয়, সেই জন্য আজ আমরা নিয়ে এসেছি আমাদের সকলের সবচেয়ে প্রিয় গোয়েন্দা ফেলুদাকে। সাথে জটায়ু আর তপেশ তো আছে, আর আছে পৃথিবীর স্বর্গ কাশ্মীরের অপূর্ব সৌন্দর্যের মাঝে এক রাস রহস্য। আর দেরি না করে চলুন শুনে নি সত্যজিৎ রায়ের সৃষ্টি অন্যতম শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র ফেলুদার অ্যাডভেঞ্চার কাহিনী ভূস্বর্গ ভয়ঙ্কর। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে, কমেন্ট করতে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাপি লিসনিং। এবার কোথায় যাওয়া হচ্ছে ভাই? এক মুঠো চানাচুর মুখে পড়ে চায়ে একটা চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। যা গনগনে গরম পড়েছে, আর তো যেন থাকা যায় না। কোথায় যাওয়া যায় সেটা আপনিই বলুন না। ভ্রমণের নেশা তো আপনার আরো প্রবল। আমি তো ইচ্ছা করলে 12 মাস কলকাতায় পড়ে থাকতে পারি। তা এই আপনার হাতে এখন কোনো কেস নেই তো? তা নেই। তাহলে চলুন না, বেরিয়ে পড়ি। কোথায় যেতে চাইছে আপনার মন? এই পাহাড় তো বটেই, আর পাহাড় বলতে আমি ওই হিমালয় বুঝি। বিন্দু, ওয়েস্টার্ন ঘাটস এসব আমার কাছে পাহাড়ই নয়। আমার মন যেখানে যেতে চাইছে সেখানে না গেলে নাকি জন্মই বৃথা। কোথায়? যা বাবা, এই এত হিংস দিলাম তাও বুঝতে পারলাম না। ভূস্বর্গ? এক্স্যাক্টলি, কাশ্মীর, প্যারাডাইস অন আর্থ। রোজগার তো বলতে নেই, দুজনেরই অনেক হলো। তা সংসার আপনারও নেই, আমারও নেই। এত টাকা জমিয়ে রাখছে কার জন্য? চলুন না, বেরিয়ে পড়ি। ক্যালকাটা টু দিল্লি, দিল্লি টু শ্রীনগর। শ্রীনগরই তো কাশ্মীরে একমাত্র দেখার জায়গা নয়, আরো আছে। সবই দেখা যাবে একে একে। পেহেলগাম, গুলমার্গ, খিলনবাগ, অনেক কিছু দেখার আছে। তা বেশ তো, দিন 15 হাতে নিয়ে বেরিয়ে পড়ি। একটু ওই ঘোরাঘুরি না করলে ওই আমার মাথায় আবার প্লট আসে না। এই পুজোর জন্য একটা কিছু লিখতে হবে তো। আপনারও তো অনেস্টির প্রয়োজন কি জানি না। আর 5 জন যারা লিখছে সব তো বিদেশি থ্রিলার থেকে প্লট সংগ্রহ করছে। ভদ্র ভাষায় বললাম, আসলে স্রেফ চুরি ছাড়া আর কিছুই নয়। আপনিও এবার লেগে পড়ুন। হ্যাঁ, আমি চুরি করি আর শেষটায় আপনিই গালমন্দ করুন। এই আপনার কথার শেষ ওই ভোজালির থেকেও তীক্ষ্ণ মশাই। তাহলে যেভাবে চলছে সেভাবেই চলুক। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। এই তা হলো, কিন্তু ওই কাশ্মীর যাওয়ার ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে বলুন তো? হাউস বোটে থাকবেন তো? শ্রীনগরে? শ্রীনগর ছাড়া তো আর হাউস বোট নেই। ডাল লেকের ওপরে থাকা যাবে। সেই তো ভালো, তাই নয় কি? এই বেশ একটা এই নতুন অভিজ্ঞতা হবে। অনেক খরচা কিন্তু, তা চেয়ে বোধ হয় হোটেল সস্তা। ওহ, ওটা খরচের কথাটা তো শুনতে চাই না। ব্যাংকিং অনেক জমে আছে, ইনকাম ট্যাক্স দিয়ে যাব। আর গিয়ে এই ম্যাক্সিমাম ফুর্তি যাতে হয় তাই কর। তাহলে শ্রীনগরে হাউস বোট, পেহেলগামে তাঁবু, আর গুলমার্গে লক ক্যাবিন। চমৎকার! টুরিস্ট অফিস থেকে লিটারেচার নিয়ে আসবো, তারপর দিনক্ষণ থেকে বেরিয়ে পড়ে যাবে। কাশ্মীরের প্রস্তাবটা ফেলুদারও মনে ধরেছিল, সেটা আমি বুঝেছিলাম। লালমোহনবাবু ঘন্টা 2-1 আড্ডা মেরে চলে যাওয়ার পর ফেলুদার টুরিস্ট অফিসে গিয়ে কাশ্মীর সম্বন্ধে পুস্তিকা ইত্যাদি নিয়ে চলে এলো। বলল, মনস্থির যখন করেই ফেলা হয়েছে তখন আর সময় নষ্ট করে লাভ নেই। আজ সোমবার, শনিবার নাগাদ বেরিয়ে পড়া যাবে। ঠান্ডা হবে না ওখানে? তা হবে, এবং তার জন্য তৈরি থাকতে হবে। লালমোহনবাবু সেটা জানেন তো? নিশ্চয়ই জানে, তবে সাবধানের মান নেই। কাজেই ওকে সেটা ফোনে জানিয়ে রাখা দরকার। এমনিতেই তো যা শীত কাতুরে। 2 দিনের মধ্যেই লন্ড্রি থেকে আমাদের শীতের কাপড় এসে গেল। ঠিক হলো প্রথমে শ্রীনগরেই দিন 7 থাকা হবে,
তারপর অন্য জায়গাগুলো দেখা যাবে। হাউস বোট কাশ্মীর ট্যুরিজম থেকে ব্যবস্থা করা হলো। একটা হাউস বোটে একটা পুরো ফ্যামিলি থাকতে পারে, তাই 3 জনের পক্ষে যথেষ্ট। আমি না গিয়ে পড়া পর্যন্ত কল্পনাই করতে পারছিলাম না ব্যাপারটা কিরকম হয়। নৌকোয় থাকা, তাও আবার লাক্সারি নৌকো, বোধহয় জমিদারি আমলের বজরার মতো। পুস্তিকায় ছবি দেখে বুঝলাম যে হাউস বোট গুলো কটেজের মতন দেখতে। সেই সঙ্গে আবার ছোট ছোট নৌকোর ছবিও দেখা যাচ্ছে, যাতে করে ডাল লেকে লোকে ঘুরে বেড়ায়, কারণ হাউস বোট গুলো নড়ে চড়ে বেড়ায় না। ফেলুদাকে বললাম, যা বুঝছি শ্রীনগর শহরটায় দেখবার জিনিসের মধ্যে আছে কিছু বিখ্যাত মোগল বাগান, তবে পাহাড় ঘেরা উপত্যকা সবকিছুর মধ্যে দিয়ে ঝেলাম বয়ে চলেছে। তাছাড়া 2-3টে লেক, পপুলার ইউক্যালিপটাস চিনার গাছের সারি, মনে হয় জায়গাটা খুব সুন্দর। তবে গুলমার্গ পেহেলগামেও কিছু কম যায় না। পরে যদি 11,000 ফুট খিলনমার্গে ওঠা যায়, তাহলে সেখান থেকে নাঙ্গা পর্বতের নাকি এক অদ্ভুত ভিউ পাওয়া যায়। 15 দিনের জন্য খুব জমজমাট ট্যুর, কাজেই চিন্তা করার কিছুই নেই। প্ল্যান মাফিক আমরা শনিবারই বেরিয়ে পড়লাম। এবার প্লেনে 3 জনের এক লাইনে সিট পড়েনি বলে লালমোহনবাবুকে আলাদা বসতে হলো। ভদ্রলোক দেখলাম তার পাশের একটি বাঙালির সঙ্গে খুব আলাপ জমিয়ে দিয়েছেন। দিল্লিতে এয়ারপোর্টে এসে জিজ্ঞেস করলাম, আপনার সহযাত্রীটি কে ছিলেন মশাই? নাম সুশান্ত সোম, এক রিটায়ার্ড জজের সেক্রেটারি। এই দলে বলে কাশ্মীর চলেছে, ওরাও হাউস বোটে থাকে। ভদ্রলোক এই তোমার দাদাকে দেখেই চিনেছে, বুঝলে? আমাকে জিজ্ঞেস করলেন কোন তদন্তে যাচ্ছে কি। একবার মনে হলো বলি হ্যাঁ, তারপর মাইন্ড চেঞ্জ করে ওই সত্যিকারেই বলে দিল। চারিদিকে বাঙালির ভিড়। তাদের অনেকের কথাবার্তা শুনেই মনে হলো তারাও কাশ্মীর যাচ্ছেন। শ্রীনগরের প্লেন ছাড়তে আরো 3 ঘন্টা দেরি। তার মধ্যে আমরা আরেক প্রস্ত চা খেয়ে নিলাম। রেস্টুরেন্টে লালমোহনবাবুর আলাপি ভদ্রলোকের সঙ্গে আবার দেখা হয়ে গেল। উনি আমাদের টেবিলের দিকে হাসি মুখে এগিয়ে এলেন। আমার নাম সুশান্ত সোম। ভদ্রলোক ফেলুদাকে নমস্কার করে বললেন, আপনার বন্ধু মিস্টার গাঙ্গুলির সঙ্গে আলাপ হলো, তাই ভাবলাম সুযোগ যখন মিলেছে তখন আপনার সঙ্গে আলাপটাও সেরে নি। এই আমি আপনার একজন গুণমুগ্ধ ভক্ত। আপনার তদন্তের কথা অনেক পড়েছি। দাঁড়ান, আমার বসও হয়তো আপনাকে দেখলে খুশি হবেন। রেস্টুরেন্টের দরজা দিয়ে আরো দল ঢুকছে। সুশান্তবাবু তাদের দিকে এগিয়ে গেলেন। জনাচারিক ভদ্রলোক, তাদের মধ্যে একজন বেশ বয়স্ক, প্রায় বৃদ্ধ বললেই চলে। সুশান্তবাবু তাকে ফিস করে কি যেন বলতে ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন। ফেলুদা উঠে দাঁড়ালো। আরে বসুন বসুন, উঠছেন কেন? আমার নাম সিদ্ধেশ্বর মল্লিক। আমি প্রায় সারা জীবনই ক্রাইমের সঙ্গে যুক্ত, কিন্তু এই প্রথম একজন প্রাইভেট ডিটেকটিভকে দেখলাম। ক্রাইমের সঙ্গে যুক্ত মানে? আসলে আমি হচ্ছি একজন রিটায়ার্ড জাজ। বহু অপরাধীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছি। এখন সে কাজ থেকে অবসর নিয়ে বিশ্রাম করছি। শরীরও কিঞ্চিত ভেঙে পড়েছে, সঙ্গে ডাক্তারকে নিয়ে ঘুরতে হয়। ছেলেও আছে, বেয়ারাও আছে, আর আছে প্রাইভেট সেক্রেটারি, এই ইনি। সুশান্ত খুব কাজের ছেলে, একে ছাড়া চলে না আমার। আপনারা শ্রীনগরই থাকবেন? আপাতত, তবে ইচ্ছা আছে কাশ্মীরটা একটু ঘুরে দেখা। আমাদেরও ওই এক প্ল্যান। শ্রীনগরে নিশ্চয়ই আবার দেখা হবে। আপনারা কি হাউস বোটে থাকবেন? হ্যাঁ, হাউস বোটটা তো একটা ইউনিক ব্যাপার। আমি তো 64-এ একবার এসে থেকে গেছি। এনার সঙ্গে তো আলাপ হলো না। এই আমিও ক্রাইম, আমি একজন রহস্য রোমাঞ্চ উপন্যাসিক। ওরে বাবা, তাহলে তো ক্রিমিনাল ছাড়া সবাই উপস্থিত আছে দেখছি। ঠিক আছে, দেখা হবে তবে শ্রীনগরে। আমরাও একটু চায়ের ব্যবস্থা দেখি গিয়ে।
চলি। আকাশ থেকে শ্রীনগর উপত্যকার এক রূপ, আর মাটিতে নেমে আরেক রূপ। চোখ জুড়িয়ে যায়, তাতে কোনো সন্দেহ নেই। আর এও ঠিক যে এই জায়গার সঙ্গে দার্জিলিং সিমলার কোনো মিল নেই। শ্রীনগরের দৃশ্য একেবারে অনন্য। সেটা আরো বেশি করে বুঝতে পারলাম ট্যাক্সিতে করে শহরে আসার সময়। শহর থেকে এয়ারপোর্ট 7 মাইল। একবার মনে হয়েছিল উপত্যকা বলে বুঝি অনেকটা কাঠমান্ডুর মতন হবে, কিন্তু তারপর লেক আর ঝিলাম নদী দেখে সে ধারণা একদম পাল্টে গেল। আমাদের যেতে হবে ডাল লেকের দক্ষিণে শহরের রাস্তা বুলেভার্ডে। আধ ঘন্টায় বুলেভার্ডে পৌঁছে গেলাম। লেকের এই দিকটা পাকা গাঁথনি দিয়ে ঘেরা। ঘাট থেকে সিঁড়ি দিয়ে নেমে ছোট নৌকায় গিয়ে উঠতে হয়। এই নৌকাকে এখানে বলে শিকারা। ভেনিসে যেমন জলপথে যাতায়াত করার জন্য গন্ডোলা, এখানে তেমনি শিকারা। আমাদের হাউসবোটের নাম ওয়াটার লিলি। ওয়াটার লিলি শিকারাও ঘাটে আমাদের জন্যই অপেক্ষা করছিল। আমরা মাল সমেত তাতে গিয়ে উঠলাম। তারপর 50 হাতখানে গেলেই পাশাপাশি সার বাঁধা আর হাউসবোট নেই, যা আছে সবই লেকের পশ্চিম অংশে। শিকারা থেকে বোটে উঠতে কোনো কসরতের দরকার হয় না, খুবই সহজ ব্যবস্থা। বোটের সামনের দিকে খানিকটা খোলা জায়গা, যেখানে ইচ্ছে করলে বসা যায়। আবার সিঁড়ি দিয়ে উপরে ডেকে ওঠারও বন্দোবস্ত আছে। সেখানে চেয়ারে বসে চারিদিকে দৃশ্য উপভোগ করা যায়, চা খাওয়া যায় আর স্রেফ আড্ডাও মারা যায়। ভিতরে ঢুকলে প্রথমেই বসবার ঘর, তাতে সোফা, চেয়ার, কার্পেট ইত্যাদি বৈঠকখানার যাবতীয় সরঞ্জাম আছে। দেওয়ালে ছবি রয়েছে, ফুলদানিতে ফুল রয়েছে, আবার একটা ছোট লাইব্রেরিও রয়েছে। বসবার ঘরের পর খাবার ঘর, দুটো বেডরুম, বাথরুম ইত্যাদি। সব মিলিয়ে জলের ওপর একটি বাংলো বাড়ি, যাতে সব রকমের ব্যবস্থা আছে। কিচেনও আছে, তবে সেটা পেছন দিকে একটা ছোট্ট আলাদা নৌকোয়। লালমোহন বাবুর মুখে হাসি লেগেই আছে। বললেন, ভাগ্যিস ডিসিশনটা নিয়েছিল। এর ক্রেডিট কিন্তু সবটাই আমার পাওনা। তোমার দাদা এই ভূস্বর্গের কথা ভাবেনি। আমি তো আপনার মতো লেখক নই, আইডিয়া আসা উচিত আপনার মাথা থেকে। যাকে এখন আগে একটু চা খেয়ে শিকারায় করে লেকটা একবার ঘুরে দেখা যাক। দুজন চাকর রয়েছে হাউসবোটের সঙ্গে, নাম মেহমুদিয়া আর আব্দুল্লাহ। চা খেয়ে বেরুতে সূর্য হেলে এলো পশ্চিমে। মে মাস হলে কি হবে, বেশ ঠান্ডা। আমাদের কলকাতায় শীতের সময় যে পোশাক পরতে হয়, এখন এখানেও তাই পরতে হয়। লেকের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ দেখা যাচ্ছে, ওটা কি? আমি জানতাম ফেলুদার কাশ্মীর সম্বন্ধে সমস্ত পড়াশোনা করে এসছে। ওটাকে বলে 4 চিনার। দ্বীপটার 4 কোণে 4টে চিনার গাছ রয়েছে। মেহমুদিয়া আর আব্দুল্লাহ শিকারা চালাতে আরম্ভ করলো। আমরা বাঁয়ে গোটা 10 হাউসবোট পেরিয়ে আসল লেকে গিয়ে পড়লাম। দুটো পাশাপাশি হাউসবোট নিয়ে রয়েছেন রিটায়ার্ড জজ সিদ্ধেশ্বর মল্লিক আর সাঙ্গপাঙ্গ। ডাল লেকের সৌন্দর্যের বর্ণনা দেবার ভাষা আমার জানা নেই। স্বচ্ছ কাচের মতো জল, হাওয়া নেই বলে ঢেউও নেই, তাই আয়নার মতন চারিদিকে পাহাড়গুলো প্রতিফলিত হচ্ছে। এখানে ওখানে পদ্ম, শালুক, শ্যাপলা ফুটে রয়েছে। শিকারা সেগুলো পাশ কাটিয়ে চলছে। লালমোহন বাবুকে আবার কবিতায় পেয়েছে। বললেন, কাশ্মীর সম্পর্কে আমাদের এথিনিয়াম স্কুলের মাস্টার ওই বৈকুণ্ঠ মল্লিক, তার লেখা একটা 8 লাইনের কবিতা আছে। এই ভদ্রলোক এই বহু জায়গায় ঘুরেছিলেন তো, আর সেই সব জায়গা নিয়ে পদ্য লিখে গেছে। এই কাশ্মীরেরটা শুনুন ফেলব, কিরকম ডিসেন্ট। করি নত শীত তোমারই প্রণমী কাশ্মীর, কুমারিকার অপর প্রান্তে অবস্থান তব ভারতের উত্তর সীমান্তে। রাজধানী শ্রীনগর, ঝিলামের জলে ধোয়া অপূর্ব শহর, কত রথ, কত বাগ, কত বাগিচা, অন্য নগরের সাথে তুলনা করিতে যাওয়া মিছা। বাহ, দিব্যি।
যদিও বুঝলাম সেটা জটায়ুর মনে কষ্ট না দেবার জন্য। কবিতায় লালমোহনবাবুর রুচিটা যে একটু গোলমেলে তার পরিচয় এর আগেও অনেকবার পেয়েছি। শুধু কবিতা নয়, ডাল লেকের দৃশ্যে ভদ্রলোককে গানেও পেয়েছে। গুনগুন করে কি যে গাইছেন জিজ্ঞেস করতে বললেন উর্দু গজল। এদিকে সন্ধ্যের আলো অনেক বেশিক্ষণ থাকে, অন্তত বছরের এই সময়টায়। আমরা 7:30 যখন ফিরছি তখনও পুরো অন্ধকার হয়নি। সুশান্ত সোম তাদের হাউসবোটের সামনের বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে হাতছানি দিয়ে ডাকলেন, আসুন একটু আড্ডা মারা যাক। আমরা এদের বোটের সামনে শিকারা দাঁড় করিয়ে ওপরে উঠলাম। এদের বোটটার নাম রোজমেরি। এদের পাশেই রয়েছে এদের অন্য বোট, সেটার নাম মিরান্ডা। রোজমেরিতে থাকেন সুশান্ত সোম আর জজ সাহেবের ছেলে, নাম বিজয় মল্লিক। মিরান্ডাতে আছেন মিস্টার মল্লিক, তার ডাক্তার হরিনাথ মজুমদার আর বেয়ারা প্রয়াগ। চায়ের অর্ডার দিয়ে ওপরে ডেকে উঠে সুশান্ত সোম ফেলুদাকে বললেন, আপনার তাস চলে? 3 তাস? অভ্যেস নেই, তবে তাসের প্রায় সব খেলাই মোটামুটি জানা আছে। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? নিচের বৈঠকখানায় তাসের আড্ডা জমেছে। এত লোক পেলেন কোথায়? প্লেনে 2 ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছে বিজয়ের। একজন বাঙালি, নাম সরকার, আর একজন পাঞ্জাবি। 3 জনেই জুয়ারি। আমরা 4 জনে বসলাম। সত্যি কলকাতা যে কোন সুদূরে চলে গেছে তার কোনো হিসেবই নেই। হাউসবোটের টপ ডেকে বসে চা খাওয়ার আয়োজন, এ এক অভাবনীয় ব্যাপার। আমাদের ডান দিকের হাউসবোটে সাহেবেরা এসে উঠেছে। সেখান থেকে বিলিতি বাজনার শব্দ আসছে। জানলা দিয়ে দেখা যাচ্ছে সাহেব মেম সেই বাজনার সঙ্গে নাচছে সামনের বৈঠকখানায়। ফেলুদা সুশান্তবাবুকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, সিদ্ধেশ্বর বাবু কতদিন হলো রিটায়ার করেছেন? 5 বছর। ওর তখন 60 বছর বয়স। কিন্তু জাজের তো রিটায়ার করার কোনো বাধ্যবাধকতা নেই। ওর শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, অ্যানজাইনা। ভদ্রলোকের রিটায়ার করার ইচ্ছা ছিল না, কিন্তু ডাক্তারের কথায় বাধ্য হয়ে করতে হয়। উনি বহু অপরাধীর প্রাণদণ্ড দিয়েছেন। এক সময় বলেন, আমার শেষ জীবনে দুঃখ আছে। এত লোককে ফাঁসিতে পাঠালে তার একটা প্রতিক্রিয়া হবেই। উনি ডায়েরি লিখতেন। সে ডায়েরি সব এখন আমার হাতে, কারণ আমি ওর একটা জীবনী লিখছি। যদিও সেটা আত্মজীবনী হিসেবেই বেরোবে। সেই ডায়েরিতে উনি যেদিনই কারোর প্রাণদণ্ড দিয়েছেন সেদিনই লাল কালিতে একটা ক্রস দিয়ে রেখেছেন। মাঝে মাঝে ক্রসের সঙ্গে একটা প্রশ্নবোধক চিহ্নও রয়েছে। সেটাতে বুঝতে হবে প্রাণদণ্ড দিয়ে নিজেরই মনে একটা প্রশ্ন জেগেছে, এটা ঠিক হলো কিনা। এখন কি করছেন জানেন? ওর যে ডাক্তার মজুমদার, তিনি ভালো মিডিয়াম, তার সাহায্যে প্ল্যানচেট করছেন। আর ফাঁসির আসামির আত্মাদের ডেকে এনে জিজ্ঞেস করছেন তারা সত্যি খুন করেছিল কিনা। আত্মা যদি বলে হ্যাঁ, সে সত্যি খুন করেছিল, তাহলে উনি খানিকটা নিশ্চিন্ত বোধ করেন। এখনো পর্যন্ত জাজমেন্টে কোনো ভুল বেরোয়নি। আপনারা কি এখানে এসেও প্ল্যান চেট করবেন নাকি? সেই জন্যই তো ডাক্তারকে একই হাউসবোটে রেখেছেন। ওর অ্যানজাইনাটা এখন অনেকটা কন্ট্রোলে এসেছে। আসলে ডাক্তার সঙ্গে এসেছেন প্ল্যানচেটের জন্য। আজ রাত্রেও কি আপনাদের প্ল্যান চেট হবে? আজ হয়তো হবে না, কিন্তু 2-1 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে নিশ্চয়ই। কেন বলুন তো? আমি ইন্টারেস্টেড। অবশ্যই উনি আমার উপস্থিতি বরদাস্ত করবেন কিনা সেটা একটা প্রশ্ন। সেটা আমি বলে দেখতে পারি। উনি আপনার প্রতি বেশ প্রসন্ন, সেটা আমি এর মধ্যেই বুঝেছি। আর এমনিতে প্ল্যানচেটের ব্যাপারে উনি কোনো গোপনতা অবলম্বন করেন না। যা ফলাফল হয় সবই তো ওর আত্মজীবনীতে যাবে। আমি তো সম্পূর্ণ রেকর্ড রাখছি। তাহলে আপনি একটু জিজ্ঞেস করে জানাবেন। নিশ্চয়ই। আমরা চা খাওয়া শেষ করে আরো কিছুক্ষণ গল্প করে নিজেদের বোটে চলে এলাম। বৈঠকখানায় ঢুকে সোফায় ধপ করে বসে পড়ে লালমোহনবাবু বললেন, হাইলি ইন্টারেস্টিং ম্যান দিস জজ সাহেব। ইন্টারেস্টিং তো বটে, তবে উনি একমাত্র নন যার এরকম প্রতিক্রিয়া হয়েছে। এরকম ঘটনা দেশে বিদেশে আগেও শোনা গেছে। ভালো কথা। এই আপনার সঙ্গে আমার পারমিশনটাও চেয়ে রাখবেন।
এই প্ল্যানচেট দেখার সুযোগ তো ছাড়া যায় না বটায়। দেখতে দেখতে 4 দিন কেটে গেল। এর মধ্যে একদিন শহরটা ঘুরে দেখলাম লালমোহন বাবু একটা হটশট ক্যামেরা কিনেছেন, তাই দিয়ে পটাপট ছবি তুলছেন। সেগুলো শহরের মেহতা অ্যান্ড কোম্পানিতে ডেভেলপার প্রিন্ট করে দেখা গেল মন্দ ওঠেনি। যদিও লালমোহন বাবুর নিজের মন্তব্যে হাইলি প্রফেশনাল মোটেই মানা যায় না। নিশাদবাগ, শালিমার আর চশমা শাহী এক সকালে বেরিয়ে দেখে এলাম। মনটা চলে গেল সেই জাহাঙ্গীর শাহজাহানের আমলে। এই ট্রিপটা আমরা করেছিলাম মল্লিক ফ্যামিলির সঙ্গে, ফলে তাদের সঙ্গে আলাপটাও আরো জমে উঠল। সিদ্ধেশ্বর বাবু ফেলুদাকে বললেন, আপনি শুনেছি আমার প্ল্যানচেট সম্বন্ধে কৌতূহল প্রকাশ করেছেন। আপনি প্ল্যানচেটে বিশ্বাস করেন? আমার মনটা খুব খোলা, জানেন। প্ল্যানচেট, স্পিরিচুয়ালিজম ইত্যাদি সম্বন্ধে আমি অনেক পড়েছি। পরলোকের সঙ্গে যোগাযোগ করা যে সম্ভব সেটা বহু জ্ঞানী গুণী ব্যক্তি বলে গেছেন। সেক্ষেত্রে প্ল্যানচেট সম্বন্ধে অবজ্ঞা প্রকাশ করার কোনো মানে হয় না। তবে যেমন সব কিছুর মধ্যে থাকে, তেমনি এর মধ্যেও ধাপ্পাবাজি চলে। আসলে মিডিয়াম যদি খাঁটি হয় তাহলেই ব্যাপারটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। ডক্টর মজুমদার ইজ আ ফার্স্ট রেট মিডিয়াম। আপনি একদিন বসে দেখুন না। হ্যাঁ, কিন্তু আমার বন্ধু আর আমার ভাইও আসতে চায়। মনে বিশ্বাস থাকলে কোনো লোকের আশাতেই আমার আপত্তি নেই। আজই আসুন। ভালো কথা, আমি কাদের আত্মা নামাচ্ছি জানেন তো? যেসব লোকদের আপনি প্রাণদণ্ড দিয়েছেন তাদের তো? হ্যাঁ, আমি জানতে চাইছি আমার জাজমেন্টের কোনো ভুল হয়েছে কিনা। এখনো পর্যন্ত সেরকম ভুল পাইনি। আপনারা রোজ একটি করে আত্মা নামান? হ্যাঁ, একটার বেশিতে ডাক্তারের ভয়ানক স্ট্রেইন হয়। তাহলে কটায় আসবো? আসুন রাত 10টা নাগাদ। ডিনারের পর বসা যাবে। তখন চারিদিকটা বেশ নিস্তব্ধ হয়ে যায়। কি বলেন? ডিনারের পর আমরা মিস্টার মল্লিকের হাউস বোটে গিয়ে হাজির হলাম। বসবার ঘরে প্ল্যানচেটের ব্যবস্থা হয়েছে। একটা টেবিলকে ঘিরে 5টা চেয়ার রাখা হয়েছে। বুঝলাম চেয়ারগুলো খাবার ঘর থেকে আনা হয়েছে। আমরা আর সময় নষ্ট না করে কাজে লেগে গেলাম। মিস্টার মল্লিক বললেন, আজ আমরা রামস্বরূপ রাউত বলে একটি বিহারি ছেলের আত্মাকে নামাবো। এই ছেলেটির আজ থেকে 10 বছর আগে ফাঁসি হয় এবং আমি সে ফাঁসির জন্য দায়ী ছিলাম। আমার বিশ্বাস এর ফাঁসির দণ্ড হওয়া উচিত ছিল না, কিন্তু জুরির ভার্ডিক্ট ছিল গিল্টি, আর খুনটাও ছিল একটু নৃশংস ধরনের। তাই আমি সাময়িক ভ্রান্তি বশত জেনে শুনেও প্রাণদণ্ডের আদেশ দিই, যদিও আমার মনে এই আদেশের যথার্থতা সম্পর্কে যথেষ্ট সন্দেহ ছিল। কেসটা এমন চতুরভাবে সাজানো হয়েছিল যাতে ছেলেটিকে অপরাধী বলেই মনে হয়। মজুমদার, তুমি তৈরি তো? জানলার সব পর্দা টেনে দিয়ে ঘরটাকে একেবারে অন্ধকার করে দেওয়া হয়েছিল। আমরা সকলে যে যার জায়গায় বসেছি। আমার ডান দিকে ফেলুদা, বাঁ দিকে লালমোহন বাবু। ফেলুদার ডান পাশে মিস্টার মল্লিক, আর তার পাশে লালমোহন বাবুর বাঁ দিকে ডক্টর মজুমদার। ছেলেটির বয়স ছিল 19। ষাট চেহারা, নাকের নিচে সরু কোপ, গায়ের রং পরিষ্কার। বিহারের ছেলে, নাম রামস্বরূপ রাউত। ছুরি দিয়ে খুনের মামলা। ঘটনাস্থল কলকাতার বাগবাজারের একটা গলি। ছেলেটিকে দেখে কিন্তু খুনি মনে হয়নি। আপনারা নিজেদের কল্পনা অনুযায়ী একটা চেহারা স্থির করে নিয়ে তাতে মনঃসংযোগ করার চেষ্টা করুন। প্রশ্ন আমিই করব, উত্তর
মজুমদারের মুখ দিয়ে আসামির কণ্ঠস্বরে বেরোবে। 15 মিনিট এইভাবে অন্ধকারে বসে থাকার পরেই বুঝলাম টেবিলটা আস্তে আস্তে নড়তে আরম্ভ করেছে। তারপর আরো জোরে দোলানি শুরু হলো। আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে থাকলাম। মিনিট খানেক পরেই মল্লিক মশাই প্রশ্ন করলেন, তুমি কে? আমার নাম রামস্বরূপ রাউত। ডাক্তারের গলা দিয়ে আওয়াজ বেরোলো, কিন্তু কণ্ঠস্বর সম্পূর্ণ আলাদা। শুনে বেশ গা শিউরে ওঠে। মিস্টার মল্লিক আবার প্রশ্ন করলেন, তোমার ফাঁসি হয়েছিল 1977 সালে। আমি তোমার মৃত্যুদণ্ডের জন্য দায়ী, তা তুমি জানো তো? জানি। খুনটা কি তুমিই করেছিলে? না। তবে কে করেছিল? ছেদিলাল। সে ভয়ানক দৈত্য ছিল। তার অপরাধ, সে অত্যন্ত চতুরভাবে আমার ঘাড়ে ফেলে। পুলিশ আমাকেই দোষী সাব্যস্ত করে। আমি সেটা জানি। আমি তোমাকে দেখেই বুঝেছিলাম যে তোমার দ্বারাই খুন সম্ভব নয়, কিন্তু শেষ পর্যন্ত আমি তোমাকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করি। সে নিয়ে এখন আর ভেবে কি হবে? আমি চাই তুমি আমাকে ক্ষমা করো। সেটা আমি খুব সহজেই করতে পারি, তবে আমার আত্মীয় বন্ধুদের মধ্যে যারা জীবিত আছে তারা ক্ষমা করবেন কিনা জানি না। তাদের কথা আমি ভাবছি না। তোমার ক্ষমাটাই আমার প্রয়োজন। মৃত্যুর পর আর কারোর ওপর কোনো আক্রোশ থাকে না। তোমাকে অনেক ধন্যবাদ। মিস্টার মল্লিক উঠে গিয়ে ঘরের বাতিটা জ্বালিয়ে দিলেন। ডক্টর মজুমদারের জ্ঞান আসতে আরো মিনিট 2-1 লাগলো। এক বিচিত্র অভিজ্ঞতা হলো বটে। মনটা অনেকটা হালকা লাগছে। এই একটি মৃত্যুদণ্ডে আমি যে ভুল করেছিলাম সে বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না, এবং এখন তো বুঝতেই পারছি যে আমার ধারণাটাই ঠিক ছিল। এই প্ল্যান চেক করে কি আপনি নিজের মনটাকে হালকা করতে চান? শুধু তাই নয়, আমার মনে মাঝে মাঝে একটা সন্দেহ জাগে যে আদৌ একজন মানুষ আরেকজনের প্রাণদণ্ড দিতে পারে কিনা। কিন্তু তা বলে তো খুনির শাস্তি হবে না। হবে, কিন্তু প্রাণদণ্ডের দ্বারা নয়। কারাদণ্ড নিশ্চয়ই চলতে পারে। তাছাড়া অপরাধীদের সংস্কারের জন্য রাস্তা বার করতে হবে। ঘড়িতে প্রায় 11টা বাজে, তাই আমরা উঠে পড়লাম। আমরা গুলমার্গ যাচ্ছি পরশু। আপনারা আসুন না আমাদের সঙ্গে, কি বলেন? সে তো খুব ভালোই হয়। ওখানে কি থাকবেন? 1 রাত। গুলমার্গ থেকে খেলানমার্গ যাব 3 মাইল পথ। হেঁটেও যাওয়া যায়, ঘোড়াতেও যাওয়া যায়। তারপর ফিরে এসে 1 রাত থাকা। এখান থেকেই সব ব্যবস্থা হয়ে যাবে। আমাদের ট্রাভেল এজেন্সি আপনাদেরটাও করে দেবে। সেই কথা রইল। আমরা 3 জনে আমাদের হাউস বোটে ফিরে এলাম। ফেলুদা শুতে যাওয়ার আগে আমায় বলল, মল্লিক মশাইয়ের ধারণাটাকে সম্পূর্ণ সমর্থন করা চলে না। একজন খুনির যে প্রাণদণ্ড হবে না সেটা মেনে নেওয়া কঠিন। ভদ্রলোকের আসলে বয়সের সঙ্গে সঙ্গে চিন্তা শক্তিরও খানিকটা গোলমাল হয়ে গেছে। অবশ্যই একজন জাজের পক্ষে এটা হওয়া অস্বাভাবিক নয়। তবে ভেবে দেখুন, এক কথায় একটা লোকের ফাঁসি হয়ে যাচ্ছে। কতখানি ক্ষমতা দেয়া থাকে একদম জজের হাতে। এই ক্ষমতা সম্পর্কে সচেতন হয়ে পড়লে একজন বিবেক সম্পন্ন মানুষের মনে সংশয় আসতে পারে বই কি।
সেটা অবশ্য ঠিক। শ্রীনগরের সঙ্গে গুলমার্গের কোনো মিলই নেই। এখানে হ্রদ, নদী, বাগ, বাগিচা ইত্যাদি কিছুই নেই। যা আছে তা হলো ঢেউ খেলানো পাহাড়ের গায়ে মসৃণ ঘন সবুজ ঘাস, যা দেখতে একেবারে মখমলের মতো। আর আছে ঝাউবন আর পাইন বন, আর ইতস্তত ছড়ানো কিছু কাঠের ঘর বাড়ি, সব মিলিয়ে ছবির মতন সুন্দর। এই পাহাড়ের গায়ে গলফ খেলা হয়, আর শীতকালে যখন ঘাস বরফে ঢেকে যায় তখন স্কিইং হয়। শ্রীনগর থেকে টাংমার্গ পর্যন্ত 28 মাইল ট্যাক্সি করিয়ে আসতে হয়, তারপর শেষের চড়াই 4 মাইল যেতে হয় ঘোড়াতে। কলকাতায় থাকতেই ফেলুদা লালমোহন বাবুকে বলে দিয়েছিল যে কাশ্মীরে ঘোড়ায় চড়তে হবে। ভয় নেই, উটের চেয়ে অনেক সহজ। লালমোহন বাবু একেবারে পাকাপোক্ত রাইডিং ব্রিচেস করিয়ে এনেছিলেন। গুলমার্গে ঘোড়ার পিঠ থেকে নেমে বললেন, ঘোড়া চড়ার মতন সহজ ব্যাপার আর নাকি নেই। আমাদের সঙ্গে মল্লিক মশাইরাও এসছেন। আমরা আজকের রাতটা গুলমার্গে থেকে কাল এখান থেকে 3 মাইল দূরে আর 2000 ফুট ওপরে খিলানমার্গ দেখে বিকেলে শ্রীনগর ফিরে যাব। থাকার জন্য আমরা পাশাপাশি দুটো ক্যাবিন নিয়েছি, আমাদেরটা ছোট, ওদেরটা বড়। বিকেলে ক্যাবিনের বারান্দায় বসে চা খাচ্ছি, এমন সময় 3 জন ভদ্রলোক এসে হাজির। সুশান্ত বাবু, সিদ্ধেশ্বর মল্লিকের ছেলে বিজয় বাবু ও আর একজন, যাকে আমরা ঠিক চিনি না। সুপুরুষ চেহারা, টকটকে রং, বয়স 30-32। সত্যি বলতে কি 3 জনেই মোটামুটি একই বয়সী। সুশান্ত বাবু নতুন ভদ্রলোকের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম অরুণ সরকার, ইনি কলকাতায় ব্যবসা করেন। আমাদের সঙ্গে এখানে এসে আলাপ। জুয়ারিদের একজন বললে বোধহয় আপনার চিনতে আরো সুবিধা হবে। সকলেই হেসে উঠল। আমরা এসেছি কেন বোধহয় বুঝতেই পারছেন। প্রাইভেট ইনভেস্টিগেটরের সঙ্গে আলাপ করতে এরা দুজনেই খুব ব্যগ্র। তাছাড়া শুনছিলাম আপনার বন্ধু মিস্টার গাঙ্গুলিও একজন নামী লেখক, ওর সব বই নাকি বেস্ট সেলার। লালমোহন বাবু মাথা হেট করে হেঁ করে একটু বিনয়ের ভাব দেখালেন। বিজয় মল্লিক আর অরুণ সরকারের খাতিরে ফেলুদাকে তার গোটা 2-3টে বিখ্যাত কেসের বর্ণনা দিতে হলো। শেষ হয়ে যাবার পর সরকার ফেলুদাকে জিজ্ঞেস করলেন, আপনার কি কাশ্মীর এই প্রথম? হ্যাঁ, এই প্রথম। আমি কিন্তু আপনাকে প্রথমে দেখে কাশ্মীরি ভেবেছিলাম। আপনি বোধহয় এখানে আরো একবার এসেছেন। তা এসেছি। ইনফ্যাক্ট আমার ছেলেবেলার কয়েকটা বছর শ্রীনগরেই কেটেছে। বাবা এখানের এক হোটেলে ম্যানেজারি করতেন। তারপর বছর 20 আগে আমরা কলকাতা চলে যাই। এখানকার ভাষা আপনার জানা নেই? তা অল্প অবস্থার আছে বই কি। এবার ফেলুদা বিজয় মল্লিকের দিকে ফিরল। আপনার বাবার প্ল্যানচেট সম্পর্কে আপনার কোনো কৌতূহল নেই? বিজয়বাবু বেশ জোরের সঙ্গে মাথা নেড়ে না বললেন। না, বাবার বিমৃতি ধরেছে। একজন খুনি মৃত্যুদণ্ডের হাত থেকে রেহাই পেয়ে যাবে, এর চেয়ে অন্যায় আর কিছু হতে পারে না। আপনি সে কথা কি বাবাকে বলেননি? বাবার সঙ্গে আমার সেরকম সম্পর্ক নয়। উনি আমার বিষয়ে কিছু জিজ্ঞেস করেন না, আমিও ওর ব্যাপারে কিছু বলি না। আর সি, তবে বাবা যা করছেন তা করে যদি শান্তি পান তাহলে আমার কিছু বলার নেই। আপনার মা নেই? না, বছর 4 হলো মারা গেছেন। আর ভাই বোন? এক দাদা ছিল, আমেরিকা ইঞ্জিনিয়ারিং করত, সে গত বছর মারা যায়। তার মেম সাহেব বউ আর এই দেশে আসেননি। এক বোন আছে, তার স্বামী ভোপালে কাজ করে। আমার বিশ্বাস আপনার কাশ্মীরের দৃশ্য সম্পর্কে খুব একটা কৌতূহল নেই। কি করে বুঝলেন? কারণ যে পরিমাণ সময় ঘরে বসে তাস খেলে কাটান। আপনি ঠিকই বলেছেন, আমার মনে কাব্য নেই। আমি কাঠখোট্টা মানুষ। আমার 2-1 বন্ধু আর 2 প্যাকেট তাস হলেই হলো। আমি কিন্তু তাসও খেলি, আমার দৃশ্যও দেখি। সেটা বোধহয় ছেলেবেলায় কাশ্মীরে থাকার জন্য হয়েছে। যাই হোক,
আমাদের কিন্তু তাসের সময় হয়ে যাচ্ছে। আজ সুশান্তকে দলে টেনেছি। আপনারা কেউ? আমরা ভাবছিলাম একটু ঘুরতে বেরোবো। আপনারা এখন কিছুক্ষণ খেলবেন তো? 11টা পর্যন্ত বটেই। তাহলে ফিরে এসে একবার ঢু মারবো। বেশ, কাল আবার দেখা হবে। 3 ভদ্রলোক গুড বাই করে চলে গেলেন। লালমোহনবাবু বললেন, এই এখন না বেরিয়ে আফটার ডিনার ওয়াকে বেরোলে ভালো হতো না? তথাস্তু। এখানে ক্যাবিনের সঙ্গে বাবুর্চি রয়েছে। তাকে বলে দিয়েছিলাম রাত্রিরে ভাত আর মুরগির কারি খাবো। দেখলাম দিব্যি রান্না করে। 8:30টার মধ্যে খাওয়া হয়ে গেল। এত তাড়াতাড়ি ঘুম আসবে না, তাই 3 জনেই বেশ উৎসাহের সঙ্গে রাতে গুলমার্গ শহর দেখতে বেরোলাম। নিরিবিলি শহর, তাদের মধ্যে দিয়ে 3 জন হেঁটে চলেছি। পথে যে লোক একেবারে নেই তা নয়, ভারতীয়দের মধ্যে বিদেশি টুরিস্টও মাঝে মাঝে চোখে পড়ে। সত্যি বলতে কি, হিসেব নিলে বোধহয় বিদেশি টুরিস্টের সংখ্যাই বেশি হবে। লালমোহনবাবু এখনো গুনগুন করে গজল গাইছেন। খালি শীতের জন্য গলায় মাঝে মাঝে অযথা গিটকিরি চলে আসছে। শীত লাগছে? তা লাগছে, তবে মনে হয় খুব স্বাস্থ্যকর ঠান্ডা। তা হতে পারে, কিন্তু আমার মনে হয় এসব জায়গায় বেশি রাত না করাই ভালো। চতপসে ফেরা যাক। আমরা উল্টো মুখে ঘুরলাম। শহর আর আমাদের ক্যাবিনের মধ্যে একটা ব্যবধান আছে, সেখানে বসতি নেই বললেই চলে। আমরা সেই জায়গাটা দিয়ে হাঁটছি, এমন সময় হঠাৎ একটা ব্যাপার ঘটলো। কি যেন একটা জিনিস সনসন শব্দে আমাদের মাথার পাশ দিয়ে গিয়ে রাস্তার ধারে একটা গাছের গায়ে লেগে মাটিতে পড়ে গেল। আমাদের মাথা বলছি, কিন্তু আসলে সেটা ঠিক ফেলুদার কান ঘেঁষে বেরিয়ে গেল। ফেলুদার কাছে টর্চ ছিল, সেটা জ্বালিয়ে গাছের তলায় ফেলতে দেখা গেল বেশ বড় একটা পাথর। সেটা ফেলুদার মাথায় লাগলে নির্ঘাত একটা কেলেঙ্কারি কাণ্ড হতো। প্রশ্নটা হচ্ছে, কে এই লোকটা যে এভাবে আক্রমণটা করলো? আর এর কারণই বা কি? আমরা তো সবেই এখানে এসেছি, এখনো গোলমেলে ব্যাপার তো কিছুই ঘটেনি। তদন্তের কোনো প্রশ্নই উঠছে না। তাহলে এই হুমকির মানে কি? ক্যাবিনে ফিরে এসে ফেলুদা গম্ভীরভাবে বলল, ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। আমাকে পছন্দ করছে না কেউ, এবং গোয়েন্দাকে হাঁটানোর চেষ্টা একটাই কারণ হতে পারে, কোনো কুকীর্তি হতে চলেছে। অথচ সেটা যে কি, সেটা আন্দাজ করার এখন কোনো উপায় নেই। এই আপনার সেই .32 কোল্ট রিভলভারটা আশা করি এনেছেন? ওটা বাক্সেই রাখা থাকে, কিন্তু রিভলভার ব্যবহার করার সময় এখনই এলো কই? কোনো ক্রাইম তো ঘটেনি এখনো। যাই হোক, এই রাত্রিরে এই দরজা জানালা সব ভালো করে বন্ধ করে শুতে হবে। এখানে রিস্ক নেওয়া চলবে না। এই আশ্চর্য ব্যাপার মশাই, এই আপনার সঙ্গে ছুটিতে কোথাও বেরোলেই কি গন্ডগোল শুরু হবে? ফেলুদা একটু ভেবে বলল, যাই, ওদের সঙ্গে একটু তাস পিটিয়ে আসি। আমি ঘন্টাখানেকের মধ্যেই ফিরবো। আপনারা শুয়ে পড়ুন। আগেই বলেছি যে খিলনমার্গ যেতে হলে 3 মাইল পাহাড়ি রাস্তা দিয়ে 2000 ফুট উপরে উঠতে হয়। আমরা 2 ক্যাবিনের বাসিন্দারা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে তাড়াতাড়ি ব্রেকফাস্ট খেয়ে 9টার মধ্যে বেরিয়ে পড়ব। সেটাই করা হলো। আমাদের মধ্যে এক মিস্টার মল্লিকই ঘোড়া নিলেন, আর সকলে হেঁটে যাওয়া স্থির করলাম। শুনেছি পথের দৃশ্য অতি চমৎকার, আর দুপাশে অনেক ফুল গাছ। লালমোহনবাবু বললেন, এই 7 দিনেই এনার্জি বেড়ে গেছে মশাই। এই হেঁটে 2000 ফুট পাহাড়ে ওঠাটা কোনো ব্যাপার বলেই মনে হচ্ছে না। সত্যি পথের দৃশ্য অপূর্ব। আমরা 3 জন মোটামুটি একসঙ্গেই হাঁটছি, বাকি ওদের দল ভাগ হয়ে ছড়িয়ে পড়েছে। আমরা দলে আছি সব শুদ্ধ 9 জন। আমরা 3 জন, মিস্টার মল্লিক, বিজয় মল্লিক, ডক্টর মজুমদার, সুশান্ত বাবু, মিস্টার সরকার আর বিয়ারা প্রয়াগ।
প্রায় 2 ঘন্টা লাগলো 2000 ফুট উঠতে। আর উঠেই এক আশ্চর্য দৃশ্য আমাদের হকচকিয়ে দিল। আমরা একটা পাহাড়ের পিঠে এসে উপস্থিত হয়েছি। মাটিতে বরফ, সামনে বরফের পাহাড়, আর উল্টো দিকে ছড়িয়ে আছে গাছপালা, নদী, হ্রদ সমেত দিগন্ত বিস্তৃত উপত্যকা। আর তারও পিছনে আকাশের গায়ে যেন খোদাই করা রয়েছে নাঙ্গা পর্বত। এই বোধ হয় ক্লাইম্যাক্স। কাশ্মীরের চেয়ে সুন্দর আর কিছু আছে কি? লালমোহনবাবু ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, বারবার বলছেন, এই আসুন না, এই একটা গ্রুপ তুলি, ওই 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 বরফের উপরে দাঁড়িয়ে। হঠাৎ বাকি দল থেকে একটা শোরগোল শোনা গেল। সেটা একটা প্রশ্নের আকার নিয়ে আমাদের কানে এলো। বন্টু কই? বন্টু, কোথায় গেলি রে? প্রশ্নটা করছেন মিস্টার মল্লিক অত্যন্ত ব্যস্ত কণ্ঠে। বুঝতে অসুবিধা হলো না যে মন্টু হলো বিজয় মল্লিকের ডাক নাম, কারণ দলের মধ্যে একমাত্র তিনিই অনুপস্থিত। কোথায় গেলেন ভদ্রলোক? এতই পিছিয়ে পড়েছেন নাকি? না, তা তো হতে পারে না। এরা একটু ছাড়া ছাড়া ভাবে হাঁটছিলেন ঠিকই, কিন্তু বিজয়বাবু কি একেবারে দলছুট হয়ে গেছিলেন? এবার সুশান্ত সোমের গলা শোনা গেল। আপনি এখানেই থাকুন মিস্টার মল্লিক, আমরা নিচে খোঁজ করে আসছি। যেমন কথা তেমন কাজ। আর এই অনুসন্ধানের পার্টিতে আমরাও যোগ দিলাম। যে পথ দিয়ে উপরে উঠেছি, এবার সেই পথ দিয়েই নেমে যাওয়া। আমার বুকের ভেতরটা টিপ টিপ করছে। লোকটা গেল কোথায়? সুশান্ত বাবু গলা তুলে চিৎকার দিলেন, বিজয়বাবু, বিজয়বাবু! কোনো উত্তর নেই। মিনিট 15 নামার পরেই হঠাৎ লালমোহন বাবু এক জায়গায় এসে থমকে দাঁড়িয়ে গেলেন। তার দৃষ্টি একটা ঝোপের দিকে। ফেলুদা আর এক মুহূর্ত দ্বিধা না করে দৌড়ে গেল ঝোপটার দিকে, কারণ পাতার ফাঁক দিয়ে একটা জুতো দেখা যাচ্ছে, পাহাড়ে ওঠার বুট। মিস্টার সোম। মিস্টার সোম দৌড়ে পৌঁছে গেল ফেলুদার পাশে, তার পেছনে বাকি 4 জন। ঝোপের পিছনে মাটিতে মুখ থুবড়ে পড়ে আছেন বিজয় মল্লিক। ফেলুদা নাড়ি টিপেই বলল, হি ইজ অল রাইট। মনে হয় মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে গেছে। কাছেই একটা ঝর্ণা ছিল, তা থেকে আঁচড়া করে জল এনে মুখে ঝাপটা দিতে ভদ্রলোক চোখ খুলে এদিক ওদিক মাথা নাড়লেন। তারপর আস্ফুট স্বরে প্রশ্ন করলেন, কোথায়? আপনার এই অবস্থা হলো কি করে? কেউ ধাক্কা। আপনি যেখানে পড়েছেন মনে হয় আপনাকে অনেক ওপর থেকে গড়িয়ে পড়তে হয়েছে। হ্যাঁ, তাই। একটা ফুল দেখছিলাম ঝুঁকে পড়ে। অজ্ঞানটা হয়েছেন এই গাছের গড়িতে মাথা ঠোকাকে। তাই হবে। আপনি দেখুন তো উঠতে পারেন কিনা। ফেলুদা ভদ্রলোকের দুহাত ধরে নিজের কাঁধের ওপর রেখে উঠে দাঁড়ালো। একটু টলমলে অবস্থার পর ভদ্রলোক দেখলাম নিজেকে সামনে নিলেন। ফেলুদা এবার মাথাটা দেখে বলল, একটা জায়গায় চোট লেগেছে, রক্ত বেরোয়নি, তবে জায়গাটা ফুলে গেছে। 2-3 দিন একটু ভোগাবে আপনাকে। এখন আপনি ফিরে চলুন। একটা ঘোড়ার ব্যবস্থা করতে পারলে সবচেয়ে ভালো হয়, তা না হলে আস্তে আস্তে হেঁটে চলুন। পরে এক সময় আপনার সঙ্গে একটু কথা বলার ইচ্ছে রইল। বিজয়বাবু এতক্ষণে মোটামুটি চাঙ্গা হয়ে গেছেন। কেবল 2-1 বার মাথার একটা বিশেষ জায়গায় আলতো করে হাত বোলালেন। আমি মনে মনে ভাবছি, ভদ্রলোকের এই দশা করলো কি এবং কেন? গুলমার্গে ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। আমরা যে যার ক্যাবিনে চলে গেলাম। খানসামাকে চায়ের অর্ডার দেওয়ার পর লক্ষ্য করলাম ফেলুদার ভুরুটা অস্বাভাবিক রকম কুঁচকে আছে। চায়ের পর দেখি বিজয়বাবু নিজেই এসে হাজির, সঙ্গে সুশান্ত বাবু আর মিস্টার সরকার। বাধ্য হয়ে আপনার কাছে আসতে হলো। আমি এত হতভম্ব আর কোনোদিন হয়নি। আপনার উপর আক্রোশ থাকতে পারে এমন কেউ নেই এখানে? কে থাকতে পারে বলুন? তাহলে তো সুশান্ত বা ডক্টর মজুমদার বা মিস্টার সরকারের কথা বলতে হয়। সে তো হাস্যকর ব্যাপার হতো।
কাশ্মীরে এসে পূর্ব পরিচিত কারোর সঙ্গে দেখা হয়নি? না, কলকাতাতে এমন কেউ নেই আপনার ওপর যার কোনো আক্রোশ থাকতে পারে? আমি তো সেরকম কারোর কথা জানি না। আপনি তো কলকাতাতেই পড়াশোনা করেছেন, হ্যাঁ গ্র্যাজুয়েট। হ্যাঁ, স্কটিশ চার্চ কলেজে। মোটামুটি নির্ঝঞ্ঝাট ছাত্র জীবন ছিল? ঠিক তা বলা যায় না। কেন? কলেজে সেকেন্ড ইয়ারে থাকতে সঙ্গে পড়ি, নেশা ধরি, ড্রাগস। হার্ড ড্রাগস? হ্যাঁ, কোকেন, মফেন। তারপর? বাবা টের পেয়ে যান। বাবা তো তখনও জাজ। হ্যাঁ, তারপর? তিনি আমার এই অভ্যেস ছাড়ানোর প্রাণান্ত চেষ্টা করেন, কিন্তু পারেন না। তারপর আশা ছেড়ে দেন। এই অবস্থাতেও আপনি গ্র্যাজুয়েট হতে পেরেছিলেন? আমি খুবই ভালো ছাত্র ছিলাম। আপনি কি বাড়িতেই থাকতেন? কিছুদিন ছিলাম, তারপরে আর পারিনি। বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি। কানপুরে এক আশ্চর্য লোকের সংস্পর্শে আসি। সাধুই বলতে পারেন, নাম আনন্দ স্বামী। তখনও আমি নেশায় মত্ত, কিন্তু ভদ্রলোকের সংস্পর্শে এসে আমার নেশা চলে যায়। এক মিরাকল ছাড়া আর কিছুই বলা যায় না। আমি আবার আগের অবস্থায় ফিরে যাই। তারপর বাড়ি ফেরেন? হ্যাঁ, বাবা আমার সমস্ত দোষ ক্ষমা করে দেন। তখন আপনার বয়স কত? 27-28 বছর বয়স হবে। তারপর আপনি চাকরি করেন? বাবাই একটা ফার্মে ঢুকিয়ে দেন। আমি এখনো সেই ফার্মেই আছি। আপনার জুয়ার প্রতি একটা আসক্তি আছে, তাই না? তা আছে। সেটা কোনো সমস্যার সৃষ্টি করছে না তো? না, আপনাকে যদি জিজ্ঞেস করা যায় আপনার কোনো শত্রু আছে কিনা, আপনি কি বলবেন? যতদূর জানি আমাকে খুন করতে চাইবে এমন কোনো শত্রু আমার নেই। ছোটখাটো শত্রু বোধহয় সকলেরই থাকে, তার পেছনে ঈর্ষা থাকতে পারে। এটা তো অস্বাভাবিক নয়, সেটা নিশ্চয়ই আপনিও স্বীকার করবেন। 100 বার। এবার আরো দু একজনের সম্বন্ধে আপনাকে আরো দু একটা প্রশ্ন করে নিই। ডক্টর মজুমদারকে আপনি কতদিন ধরে চেনেন? উনি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান। আজ প্রায় 15 বছর হলো। বেশ। আবার সুশান্ত বাবুকে একটা প্রশ্ন। বলুন। আপনি কতদিন হলো মিস্টার মল্লিকের সেক্রেটারি কাজ করছেন? ওর রিটায়ার হওয়ার সময় থেকে, তার মানে 5 বছর। বেয়ারা প্রয়াগ কতদিন আছে? ও আন্দাজ 5 বছর। মিস্টার মল্লিকের পুরনো বেয়ারা মকবুল হঠাৎ মারা যায়, তারপর উনি প্রয়াগকে রাখেন। বেশ, আজ এই পর্যন্তই থাক। তারপরে দরকার হলে আবার প্রশ্ন করতে পারি তো? নিশ্চয়ই। কি মশাই, এই আবার যেই কে সেই? শ্রীনগরে ফিরে এসে আমরা সকালে বোটের উপরের ডেকে বসে চা খাচ্ছিলাম। এমন সময় লালমোহন বাবু মন্তব্যটা করলেন, যেই কে সেই। যা বুঝছি ছুটি ভোগ করা মানেই দুর্ভোগ। ক্রাইম যেন আমাদের পেছনে ওত পেতে থাকে, একটু আরাম করলেই ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। তবে এবার যেরকম হতভম্ব হয়েছি সেরকম কখনো হয়েছি বলে মনে পড়ে না। কোনো খুঁটেই যেন খুঁজে পাচ্ছি না যেটা ধরে একটু এগোবো। সব অন্ধকার। সুশান্ত বাবুকে বলতে হবে একবার যদি মিস্টার মল্লিকের ডায়েরিগুলো দেন। ও ডায়েরি নিয়ে আপনার কি লাভ? কিসে কি কাজ দেয় তা আগে থেকে কেউ বলতে পারে? অবশ্য মিস্টার মল্লিকের রাজি হওয়া চাই, সেটা সুশান্ত বাবুকে একবার জিজ্ঞেস করতে হবে। তা সে তো এখনই পারেন, ওই তো সুশান্ত। সত্যিই দেখি ভদ্রলোক শিকারা করে বুলেভার্ডের দিক থেকে ফিরছেন, সঙ্গে কিছু খরিদ করা জিনিসপত্র। ফেলুদা দেখে রেলিং এর পাশে ঝুঁকে পড়ে ডাক দিল, ও মশাই, 1 মিনিট একটু এদিকে আসতে পারেন? শিকারাটা আমাদের বোটের কাছে চলে এলো। মিস্টার মল্লিকের ডায়েরিগুলো কি আপনি সঙ্গে এনেছেন? সবগুলো 24টা আছে। ওগুলো 2-3টে করে ধার নিতে পারি?
মল্লিক ফ্যামিলি সম্বন্ধে আর একটু জানতে না পারলে আমি এই নতুন পরিস্থিতির ঠিক কিনারা করে উঠতে পারছি না। আমার মনে হয় ডায়েরিগুলো পড়লে কিছুটা সুবিধা হতে পারে। আমি একবার সাহেবকে জিজ্ঞেস করি। নিশ্চয়ই। আমার মনে হয় না উনি কোনো আপত্তি করবেন, কারণ আপনারা তো সবই শুনেছেন ওর মুখ থেকে। আধ ঘন্টার মধ্যে সুশান্তবাবু 4টে পুরনো ডায়েরি সঙ্গে নিয়ে আমাদের হাউসবোটে এসে হাজির। বললেন, এক কথায় রাজি হয়ে গেলেন। বললেন জীবনী যখন বেরোবে তখন তো সবই জানাজানি হয়ে যাবে, কাজেই এখন পড়তে দিতে আর কি আপত্তি থাকতে পারে। আর ক্রাইমের কথাই যদি হয় তাহলে সবই তো খবরের কাগজে রিপোর্টে বেরিয়েছে। এগুলো দেখা হয়ে গেলে আরও এক সেট আমি আপনার কাছ থেকে চেয়ে আনবো। তপসে, তুই আর লালমোহন বাবু বরং যা, মানসবলটা দেখে আয়। আমি এখন একটু ঘরে বসে কাজ করব। ভালো কথা। আপনারা পেহেলগাঁও যাবেন তো? ইচ্ছে তো আছেই। কবে যাবেন? আমার মনে হয় আমাদের সঙ্গে গেলেই ভালো। আমরা তো পরশু বেরোচ্ছি। ভেরি গুড। মানসবল লেকের মতো স্বচ্ছ জল আমি আর কোনো লেকে দেখিনি। জলের একেবারে তল অব্দি উদ্ভিদ দেখা যায়, ভারী অদ্ভুত লাগে দেখতে। লালমোহন বাবু দৃশ্য উপভোগ করলেন ঠিকই, কিন্তু বুঝতে পারছিলাম মাঝে মাঝে ওর ফেলুদার তদন্তের কথা মনে পড়ে যাচ্ছে। একবার বললেন, তোমার দাদা ওই ডায়েরিগুলো পড়ছেন কেন সেটাই তো বুঝতে পারছি না। এই যাদের একবার ফাঁসি হয়ে গেছে তারা তো আর খুন খারাপি করতে পারবে না। সেটা ফেলুদাকেই বুঝতে দিন না। মানসপাল শ্রীনগর থেকে 18 মাইল দূরে। আমাদের ফিরতে ফিরতে হয়ে গেল সন্ধ্যে 6:30। ফেলুদা দেখলাম বৈঠকখানায় সোফায় বসে তখনও ডায়েরি নিয়ে পড়ছে। কোনো কাজ হলো কি? কাজ কিসে হয় সেটা অনেক সময় আগে থেকে বোঝা যায় না। আপাতত আমার কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা। নতুন তথ্য কিছু বেরিয়েছে, শুধু ডায়েরি থেকে নয়। যেমন বিজয়বাবু বলছেন যে যেদিন উনি ঘাড়ে ধাক্কা খেয়েছিলেন তখন একটা ঠান্ডা ধাতব স্পর্শ অনুভব করেছিলেন। আমার মতে সেটা আংটি ছাড়া আর কিছুই হতে পারে না। তবে তাতেও যে খুব সুবিধা হচ্ছে তা নয়, কারণ আংটি এখানে 3 জন পড়েন, সুশান্তবাবু, মিস্টার সরকার আর প্রয়াগ। আর যদি এ দলের বাইরে কেউ থাকে তাহলে তো চমৎকার। তাহলে আমাদের কোনো তদন্তই কাজে দেবে না। কিন্তু সেরকম দল কি বেশি ছিল? তা ছিল না ঠিকই। এই আমার তো একটিও মনে পড়ছে না। একটি ছিল, পাঞ্জাবি দল। তবে তাদের 5 জনের মধ্যে 3 জনই ছিল ঘোড়ার পিঠে। এই আশা করি আর কোনো গোলমাল হবে না। আপনার মুখে ফুলচন্দন পড়ুক। ভূস্বর্গে এসে এসব ঝামেলা ভালো লাগে না, বিশেষ করে যখন বুদ্ধি খাটাবার কোনো স্কোপ পাওয়া যাচ্ছে না। পেহেলগাম যাওয়ার আগে আমরা শ্রীনগরে আর একদিন ছিলাম। তার মধ্যে ফেলুদা মিস্টার মল্লিকের বাকি ডায়েরিগুলো পড়া শেষ করে ফেলল। কি বুঝলেন মশাই? অন্তত 6টা প্রাণদণ্ড সম্পর্কে উনি নিশ্চিন্ত যে সেগুলো অন্যায়ভাবে দেওয়া হয়েছে এবং সেগুলোতে তিনি ভুল করেছেন। এই 6টা কেসেই কারাদণ্ড হওয়া উচিত ছিল। একটি বিশেষ কেস যেখানে আবার আসামি হচ্ছেন কাশ্মীরি, নাম সাপ্রু। সেখানে ফাঁসির হুকুম দেওয়ার পর মল্লিকের খুব অনুশোচনা হয়। তারপরেই অবশ্যই ওর অ্যানজাইনার পেইন আরম্ভ হয় এবং উনি কিছুদিনের মধ্যে রিটায়ার করেন। পেহেলগাম শ্রীনগর থেকে প্রায় 60 মাইল। লিডার উপত্যকায় ছোট্ট শহর। এক পাশ দিয়ে খরস্রোতা লিডার নদী বয়ে যাচ্ছে, তাতে সাহেবরা ট্রাউট মাছ ধরছে। শহরের উত্তর পূর্ব দিকে বরফের পাহাড় দেখা যায়। আগে এখানে হোটেল টোটেল কিছুই ছিল না,
এখন অনেক হয়েছে, তবে এখনো ইচ্ছে করলে তাঁবু ভাড়া করে নদীর ধারে থাকা যায়। আমরা সেভাবেই থাকবো বলে ঠিক করলাম। 4টে ট্যাক্সি করে আমরা সবাই বেরিয়ে পড়লাম। চমৎকার পাহাড়ি রাস্তা দিয়ে 12টার মধ্যে আমরা পেহেলগাম পৌঁছে গেলাম। শহরটা এক পেশে, নদীর পশ্চিম দিকে শুধু পাহাড়, বাড়ি ঘর তো কিচ্ছু নেই। আর পূব দিকে পাহাড়ের গায়ে ছড়িয়ে আছে হোটেল, রেস্টুরেন্ট, দোকান পাট নিয়ে ছবির মতন শহর। আমাদের তাঁবুর জন্য আগের থেকেই বলা ছিল। গিয়ে দেখি যে তাঁবু খাটাবার তোড়জোড় শুরু হয়ে গেছে। এই তাঁবু স্পেশাল ধরনের মজবুত তাঁবু। এতে ডাইনিং রুম, বেডরুম, অ্যাটাচড বাথরুম সবই আছে। আমাদের একটা তাঁবু আর মল্লিকদের দুটো। সামনে 20 হাতের মধ্যে দিয়ে তোড়ে বয়ে চলেছে লিডার নদী। তার একটানা শব্দ কখনো থামে না। লালমোহন বাবু হলিউডের ছবির কথায় চলে গেলেন। বললেন, মরাই, এই একমাত্র ওয়েস্টার্ন ছবিতেই এইরকম আউটডোর লাইফ দেখি। আমাদের আবার কোনোদিন এইরকম থাকতে হবে ভাবতেই পারিনি। দুপুরে তাঁবুতে লাঞ্চ খেয়ে এখানে সঙ্গে কিচেনও রয়েছে। সবে সবে বেরিয়েছি, এমন সময় দেখি সুশান্ত সোম আমাদের তাঁবুর দিকে এগিয়ে আসছে। লাঞ্চ শেষ? হ্যাঁ, এখান থেকে 8 মাইল দূরে চন্দনবাড়ি বলে একটা জায়গা আছে, জানেন তো? যেখানে একটা বরফের ব্রিজ আছে, যেটা সারা বছর থাকে। হ্যাঁ, সেটা দেখতে যাওয়ার মতলব করছেন নাকি? গেলে তো সবাই একসঙ্গে গেলেই ভালো হয়, তাই নয় কি? তবে আজ সবে এলাম। আজ ভাবছিলাম পেহেলগামটাই ঘুরে দেখবো। চন্দনবাড়ি কাল গেলে হয় না? আমারও সেই আইডিয়া, শুধু আপনাদেরকে ইনভাইট করতে এলাম। অবশ্যই একসঙ্গে যাব। আমাকে ছাড়া বোধহয় আপনাদের আর চলবে না। এর মধ্যেই যা একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেল, এটাকে তো অ্যাটেম্পটেড মার্ডার ছাড়া আর কিছুই বলা যায় না। বিজয়বাবুর ভাগ্য খুব ভালো যে উনি বেঁচে গেলেন। কিছুক্ষণ থেকেই দেখছিলাম ফেলুদা প্রয়াগকে এক দৃষ্টে লক্ষ্য করছে। কেন সেটা ঠিক বুঝতে পারলাম না। ইতিমধ্যে অন্য তাঁবুটা থেকে বিজয়বাবু আর মিস্টার সরকারও বেরিয়ে এসেছে। সরকার এদের সঙ্গ ছাড়েননি। মনে হয় পুরো ট্যুরটা এদের সঙ্গেই ঘুরবেন। আমরা কাল চন্দনবাড়ি যাচ্ছি। সকলে প্রস্তাবে সায় দিল। তোরা দুজনে ডেক চেয়ার নিয়ে নদীর ধারে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ কর। আমি একটু পাহাড়ি পথে ঘুরে আসছি। মাথাটা একটু পরিষ্কার করা দরকার। কতক্ষণের জন্য যাবে? এই ঘন্টাখানে। সঙ্গে তোমার বিশ্বস্ত অস্ত্রটি আছে তো? তা আছে। ফেলুদা চলে গেল। লালমোহন বাবুর মাথায় একটা নতুন গল্পের প্লট এসেছে। সেটা আমাকে শুনিয়ে পরখ করে দেখে নিলেন। আমি আবার কিছু ইমপ্রুভমেন্ট সাজেস্ট করলাম। এই করতে করতে প্রায় ঘন্টা 1.5 পেরিয়ে গেল। নদীর ধারে বসে থাকলে বোরিং লাগে না, তাই সময়টা বেশ কেটে যাচ্ছিল। এমন সময় লালমোহন বাবু বললেন, এই 2 ঘন্টা হতে চললো, তবু তোমার দাদা এলেন না। সত্যি তো, এটা তো আমার খেয়ালই হয়নি। কি করা যায় বলো তো? ফেলুদার সঙ্গে থেকে থেকে আমারও অভ্যেস হয়ে গেছে মুহূর্তে ডিসিশন নেওয়া। আমি উঠে পড়লাম। চলুন ওকে খুঁজতে বেরোই। এই চলো চলো। ফেলুদা কোন রাস্তাটা ধরেছে সেটা আমরা জানতাম। আমরা দুজনে সেই পাহাড়ি পথে চড়াই ধরে রওনা দিলাম। পাইন বনের মধ্যে দিয়ে পথ, পরিবেশ চমৎকার, কিন্তু আমাদের সেসব উপভোগ করার মনের অবস্থা নেই। ফেলুদা বলেছিল 1 ঘন্টায় ফিরবে। এই বিষয়ে ওর কথা নড়চড় হয় না। কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে। 8 ঘন্টা হাঁটার পরেই যা খুঁজছিলাম তা পেয়ে গেলাম। একটা ঝোপের ধারে মাটিতে হাত পা ছড়িয়ে পড়ে আছে ফেলুদা। আমার গলা মুহূর্তে শুকিয়ে গেল। লালমোহন বাবু পালস ধরেই বললেন, এই বেঁচে আছেন, কোনো চিন্তা নেই। ফেলুদাও নড়ে চড়ে উঠল। তারপরেই উঠে বসে মাথার পেছনে হাতটা দিয়ে মুখটা বিকৃত করে বলল,
এবার মিস করেনি রে, একেবারে মক্ষম ভাবে লক্ষ্য পেয়ে। উঠতে পারবে? নিশ্চয়ই, ব্যথা তো মাথায়। ফেলুদা উঠে পড়ে আমাদের দুজনের কাঁধে ভর দিয়ে কয়েক পা হেঁটে বলল, ঠিক হ্যাঁ, হাঁটতে পারবো। কিন্তু কাউকে কি দেখতে পেলেন? তাহলে তো তদন্ত ফুরিয়ে যেত লালমোহন বাবু। সে লোক অত কাঁচা নয়, কটা 3 চাক, আর একটু মাথাটা না খাটালে চলছে না। রাত্রিরে মিস্টার মল্লিকের তাঁবুতে আবার প্ল্যানচেট হলো। বলা হয়নি এর মধ্যে শ্রীনগরে আরো একদিন প্ল্যানচেট হয়েছিল, যাতে আমরাও উপস্থিত ছিলাম। শাসমল বলে এক মৃত্যুদণ্ডে দণ্ডিত আত্মা এসে বলল যে সে সত্যি খুন করেছিল। আজকের প্ল্যানচেটে ফেলুদা ডায়েরি পড়ে যার কথা বলেছিল, সেই কাশ্মীরি মিস্টার মনোহর সাপ্রুর আত্মা নামানো হলো। আশ্চর্য মিডিয়াম ডক্টর মজুমদার, 10 মিনিটের মধ্যেই আত্মা চলে আসে। সাপ্রুর আত্মা প্রশ্ন করল, আমাকে ডেকেছ কেন? তোমাকে প্রাণদণ্ডে দণ্ডিত করেছিলাম আমি। সে খুনের মামলায় আমি ছিলাম জাজ। সেটা আমি জানি। আমার বিশ্বাস হয়েছিল কোনটা তুমি করো। খুন করেছিল হরিদাস ভগত। পুলিশ ভুল তদন্ত করেছিল, কিন্তু এখন আর তাতে কিছু এসে যায় না। কিন্তু আমি যে সেই 78 থেকে দুশ্চিন্তায় ভুগছি। তুমি কি আমার কাছে ক্ষমা চাও? হ্যাঁ, বেশ, করলাম তোমায় ক্ষমা, কিন্তু আমার যে আত্মীয়রা জীবিত আছে ওরা তোমায় ক্ষমা করেনি, করবে না। তাতে কিছু এসে যায় না। আমি তোমার ক্ষমা চাই। বেশ, ক্ষমা করলাম, আমি আসি। প্ল্যানচেট শেষ হলো। মিস্টার মল্লিক আবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আমরা নিজেদের তাঁবুতে ফিরে এলাম। বালিশে মাথা রাখার 10 মিনিটের মধ্যেই ঘুম চলে এলো। ভূস্বর্গ ভয়ঙ্করের প্রথম পর্বটি আজ এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের দ্বিতীয় পর্বটি নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।